আচ্ছা দেখো, আজকে ক্লাস 12-এর মেন ক্লাস চালু হচ্ছে। ফিজিক্স আজকে থেকে শুরু হচ্ছে। আগের দিন যেটা পড়েছিলাম সেটা শুধুমাত্র ইন্ট্রোডাকশন ছিল ইলেকট্রিক ফিল্ডের, কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিসিটির, স্ট্যাটিক ইলেকট্রিসিটির আজ থেকে যেটা শুরু হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ফিজিক্স ক্লাস 12-এর এইখান। তাই আজ থেকে খুব ভালো করে যা বলবো বাড়িতে ভালো করে দেখবে, ভিডিওটা ভালো করে বুঝবে, আর যা যা করাবো অবশ্যই খাতায় ভালো করে নোট নেবে। তো শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস যেটা হবে সেটা হচ্ছে চ্যাপ্টার 2, যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। নোটস অলরেডি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, সো আশা করি তোমরা ওখান থেকে লেখা শুরুও করে দিয়েছো। এবার এখান থেকে বুঝতে শুরু করে দাও। ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টার শুরু হচ্ছে একটা ছোট্ট সূত্র দিয়ে, যেটাকে বলা হয় কুলম্বের সূত্র, কুলম্বস ল। কুলম্বের সূত্র, কুলম্বস ল সবাই ছোটবেলা থেকেই পড়ে এসছো, ক্লাস 8-এ পড়েছো, আবার ক্লাস 10-এও পড়েছো। ক্লাস 10-এ চলতড়িৎ শুরু করা হয়েছিল কিন্তু এই ল দিয়েই, কুলম্বস ল। তো কুলম্বস ল কি বলছে? হোয়াট ইজ কুলম্বস ল? কুলম্বস ল স্টেটমেন্ট কি হবে? স্টেটমেন্ট আমি আর লিখবো না, কি স্টেটমেন্টও লিখতে হবে? ওফ কি জ্বালা। ঠিক আছে, লিখে দিচ্ছি। স্টেটমেন্ট বলছে যে দুটি বিন্দু আধান যদি পরস্পর একই সরলরেখায় অবস্থিত থাকে, দুটি বিন্দু আধান যদি পরস্পর একই সরলরেখায় অবস্থিত থাকে তবে তাদের মধ্যে ক্রিয়াশীল, মানে ওই আধান দুটোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। এটা হচ্ছে স্টেটমেন্ট যে দুটি বিন্দু আধান, এটা হলো কুলম্বের সূত্রে বা কুলম্বস ল স্টেটমেন্ট, বলছে যে দুটি বিন্দু আধান যদি পরস্পর একই সরলরেখায় অবস্থিত থাকে। জেনারেলি এই লটা, এটা কিন্তু শুধু তোমাদের কাছে নতুন হওয়া উচিত নয়। যদি কেউ ভুলেও থাকো তাহলে ক্লাস 11-এ নিশ্চয়ই নিউটনস গ্র্যাভিটেশন ল পড়েছো, নিউটনের মহাকর্ষ সূত্র। সেই মহাকর্ষ সূত্রের স্টেটমেন্ট যা ছিল এখানেও তাই আছে, শুধু মহাকর্ষ সূত্রে নিউটন ব্যবহার করেছিলেন আধান, এখানে বিজ্ঞানী কুলম্ব সাহেব আবিষ্কার করেছিলেন চার্জ, দুটো চার্জ ইউজ করেছিলেন। তো দুটি বিন্দু আধান যদি পরস্পর একই সরলরেখায় অবস্থিত থাকে তবে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। কি করে বোঝা যাবে? একটা ডায়াগ্রাম দিয়ে বোঝা যাক, বুঝিয়ে দিচ্ছি। একটা ছোট্ট ডায়াগ্রাম দিয়ে, এই স্টেটমেন্ট তোমরা বইতেও পেয়ে যাবে, বই থেকে ভালো করে মুখস্থ করবে। একটা ডায়াগ্রাম দিয়ে বোঝা যাক। তাহলে বলেছিলাম যে দুটো বিন্দু আধান, আচ্ছা ওই যে বলা হয়েছিল সরলরেখায় থাকে, জেনারেলি যে কোনো দুটো বিন্দু আধানকে যেখানেই রাখো না কেন সরলরেখাতেই থাকবে, কারণ যেখানে ইচ্ছা সেইখানে থাকুক, এখানে থাকুক, ওখানে থাকুক, যেখানে ইচ্ছা থাকুক তাদের মধ্যে মিনিমাম একটা সরলরেখা আঁকাই যায়। তবুও উনি এই কথাটা বলেছিলেন, বলতে হয় তাই ভদ্রতার খাতিরে। দুটি বিন্দু আধান, এখানে আমি বিন্দু আধান নিতে পারবো না কারণ তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে হবে, তাই আমি এখানে আপাতত চার্জগুলোকে একটু বড় নিচ্ছি।
ধরে নিচ্ছি এখানে একটা চার্জ রয়েছে Q1 চার্জ, এদিকে একটা চার্জ রয়েছে Q2 চার্জ, আপাতত প্লাস মাইনাসের দিকে দেখবো না। এখানে একটা চার্জ রয়েছে Q1 আর এখানে একটা চার্জ রয়েছে Q2। আরে আর দুটোই Q1, বাহ 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 বাহ। তাহলে একটা এখানে একটা Q1 চার্জ রয়েছে আর এখানে একটা Q2 চার্জ রয়েছে। এই Q1 আর Q2 চার্জ তারা পরস্পর একই সরলরেখায় অবস্থিত রয়েছে, অবশ্যই তাদেরকে একই সরলরেখায় থাকতে হবে। এই দুটো চার্জকে অবশ্যই একই সরলরেখা থাকতে হবে। একটু বড় হয়ে গেল, ছোট করি, এত বড় নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এইটুকু যথেষ্ট। তাহলে এই ধরে নিচ্ছি এদিকে রয়েছে একটা Q1 চার্জ আর এদিকে রয়েছে একটা Q2 চার্জ। Q1 চার্জ, Q2 চার্জ। এই Q1 আর Q2 চার্জ ধরে নিচ্ছি পরস্পরের সঙ্গে আর সেপারেশন দূরত্বে রয়েছে, মানে এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এদের মধ্যে যে সেপারেশনটা সেটা হচ্ছে আর। এখানে একটা Q1 চার্জ রয়েছে, এখানে একটা Q2 চার্জ রয়েছে এবং এই Q1 আর Q2 পরস্পরের থেকে আর সেপারেশন দূরত্বে অবস্থিত রয়েছে। তো এবার আমরা তো আগে চ্যাপ্টারে পড়েইছি সম চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এখানেও নিশ্চয়ই আমি যদি ওখানে প্লাস বা মাইনাস দিইনি, তবুও যদি সম চার্জ হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, আর যদি বিপরীত চার্জ হয় তাহলে অবশ্যই এরা পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে, যেটাকে আমি F দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী দুটি বিন্দু আধান রয়েছে, একটাকে Q1 বললাম আর একটাকে Q2 বললাম, যারা পরস্পর থেকে আর সেপারেশন দূরত্বে রয়েছে, আর দূরত্ব দূরে রয়েছে, এবং তাদের ওপরে ধরে নিচ্ছি যে F পরিমাণ বল কাজ করছে, F পরিমাণ ফোর্স কাজ করছে। সেটা আকর্ষণ হতে পারে, সেটা বিকর্ষণ হতে পারে। এবার আসছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপের মধ্যে। তাহলে কুলম্বের সূত্র কি বলছে না, বলছে যে দুটি আধানের মধ্যে যদি দুটো আধান একই সরলরেখা থাকে, এখানে অবশ্যই এর একই সরলরেখা রয়েছে, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি F হয়, তাহলে Q1 এবং Q2 আধানের মধ্যে বা Q2 আধানদ্বয় আর দূরত্ব দূরে অবস্থিত হলে এবং তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F হলে, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F হলে, তার মানে দুটো চার্জ রয়েছে Q1 Q2, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি F হয়, তাহলে মনে করে দেখো কুলম্বস ল বলেছিল যে প্রযুক্ত বল আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। তার মানে F প্রপোর্শনাল টু Q1 Q2। F প্রপোর্শনাল টু Q1 Q2, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক। F প্রপোর্শনাল টু Q1 Q2 কখন না, যখন R স্থির, যখন ওদের মধ্যে দূরত্বটাকে আমরা স্থির রেখে দিয়েছি, তখন F প্রপোর্শনাল টু হবে Q1 Q2। আর আরেকটা কি হতে পারে, আরেকটা হবে বলেছিল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে F প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স। F ওই দূরত্ব যে রয়েছে আর তার বর্গের সাথে ব্যস্তানুপাতিক। কখন না, যখন Q1 এবং Q2 স্থির, যখন Q1 এবং Q2 স্থির। তাহলে এবার তোমরা ক্লাস 10-এ নিশ্চয়ই যৌগিক ভেদের উপপাদ্য করেছো, যৌগিক ভেদের উপপাদ্য। তাহলে সেই যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাচ্ছি, এখান থেকে এই দুটোকে পাঞ্চ করলে পরে পাবো F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই R স্কোয়ার। এবার এই সমানুপাতিক চিহ্ন তুলে যদি সমান চিহ্ন আনতে হয়, তখন এখানে একটা কনস্ট্যান্টকে ইন্ট্রোডিউস করাতে হয়। সো F
ইজ ইকুয়ালস টু এই কনস্ট্যান্টটাকে আমি বললাম কে প্রাইম q1 q2 by r square. This is known as the mathematical form of Coulomb's law. এটাই হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এই গাণিতিক রূপ কাজে লাগিয়ে কুলম্বের সূত্রের এই গাণিতিক রূপ কাজে লাগিয়েই আমরা এই চ্যাপ্টারের গোটা জিনিসগুলো পড়বো। আর চ্যাপ্টারের নাম কি? তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের যে এক্সপ্রেশন পাবো সেটাও কিন্তু এই ফর্মুলা কাজে লাগিয়েই পাবো, F ইজ ইকুয়ালস টু কে প্রাইম q1 q2 বাই r স্কোয়ার। তাই এই ফর্মুলা অত্যন্ত ইম্পর্টেন্ট, এটাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, বারবার করে প্র্যাকটিস করে এটাকে মুখস্থ করে নিতে হবে। F ইজ ইকুয়ালস টু কে প্রাইম q1 q2 বাই r স্কোয়ার। কিন্তু গল্প আছে, F ইজ ইকুয়ালস টু কে প্রাইম q1 q2 বাই r স্কোয়ার এটাই কিন্তু কুলম্বস ল এর গাণিতিক রূপ নয়। আরে এইমাত্র তো বললে এটাই গাণিতিক রূপ। হ্যাঁ বলেছি ঠিকই, কিন্তু এক্স্যাক্টলি এটা নয়। কেন? এখানে যে কে প্রাইমটা রয়েছে, এই কে প্রাইমটা সিজিএস আর এসআইতে এক এক রকমের ভ্যালুকে হোল্ড করে। যেমন এখানে কে প্রাইম, এই কে প্রাইম মানে কি? কে প্রাইম হচ্ছে একটা কনস্ট্যান্ট। কে প্রাইমটা কি লেখা হয়নি? কে প্রাইম হচ্ছে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট বা ভেদ ধ্রুবক। কে প্রাইম যে কোনো একটা ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক কে প্রাইম, যেটা নট ইকুয়াল টু 0 হবে, যার মান আর যাই হোক 0 কখনোই হবে না। 0 হলে পরে আমি নিশ্চয়ই ইন্ট্রোডিউস করাতাম না। সো F ইজ ইকুয়ালস টু q1 q2 বাই r স্কোয়ার, কে প্রাইম q1 q2 বাই r স্কোয়ার। এইটা যেটা কিনা কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, কিন্তু এই কে প্রাইমের মানটা এবার আমাদের জানতে হবে। কে প্রাইমের বিভিন্ন রকম ভ্যালু বিভিন্ন রকম এককে হয়, তাহলে কে প্রাইমের কোন এককে কীরকম ভ্যালু হয় সেটাই আবার একটু জানা যাক। ওটা জানতে পারলে অ্যাকচুয়ালি কুলম্বস ল এর যে গাণিতিক রূপ বা কুলম্বস ল এর যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ফর্ম সেটা সম্পর্কে জানতে পারবো। তো সবার আগে চলে আসি সিজিএস ইউনিট। সিজিএস ইউনিটে কুলম্বস ল এর ম্যাথমেটিক্যাল ফর্মটা কেমন হবে? সিজিএস ইউনিটে কে প্রাইম যেটা থাকে সেই কে প্রাইমের জায়গায় বসাতে হয় 1/k। সিজিএস ইউনিটে কে প্রাইমের জায়গায় বসাতে হয় 1/k। এখানে অনেকে কে বসায়, অনেকে বসায় কাপ্পা। কাপ্পা এরকম দেখতে হয়, এটাকে কাপ্পা বলে, গ্রিক লেটার। তুমি কাপ্পা লেখা অত ইজি নয়, তাই আমি তোমাদের কাপ্পা রেকমেন্ড করবো না, কে এই লিখবে। সো কে প্রাইম ইজ ইকুয়ালস টু 1/k। এই কেটা কি জিনিস? এই কে কে বলে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। ভেরি ইম্পর্টেন্ট, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ইংরেজিতে বলে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ইংরেজিটাও জানতে হবে। মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এইটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এই কে এর ভ্যালু কিন্তু মাধ্যমের উপর ডিপেন্ড করে। তার মানে কুলম্বস ল মাধ্যমের উপর ডিপেন্ড করে। শুধুমাত্র শুধুমাত্র q1 q2 মানে চার্জগুলো আর সেপারেশন যে আর রয়েছে তার উপরই ডিপেন্ড করে তা নয়। পরাবৈদ্যুতিক ধ্রুবক কিন্তু মাধ্যমের উপরেও ডিপেন্ড করে। মানে মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায় তবে কুলম্বস ল অনুযায়ী ওদের মধ্যে আধানগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ দুটো চার্জকে আমি বায়ুতে রেখেছি তার জন্য ফোর্স একরকম হবে, দুটো চার্জকে আমি জলে নিয়ে গেছি তার জন্য ফোর্স আরেক রকম হয়ে যাবে। তাহলে কে প্রাইমের জায়গায় যদি 1/k বসেই থাকি তাহলে আলটিমেটলি ফোর্সটা কত হচ্ছে? F ইজ ইকুয়ালস টু, ওখানে ছিল কে প্রাইম q1 q2 বাই r স্কোয়ার। আচ্ছা লিখিয়ে দিচ্ছি একবার। F ইজ ইকুয়ালস টু ছিল কে প্রাইম q1 q2 বাই r স্কোয়ার। এবার এই কে প্রাইমের জায়গায় আমি বসিয়ে দেবো 1/k। সো F ইজ ইকুয়ালস টু 1/k q1 q2 by r square. This is actually the mathematical form of Coulomb's law. এইটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, obviously in CGS unit. যদি পরীক্ষা জিজ্ঞেস করে সিজিএস ইউনিটে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি, তাহলে এইটা বলতে হবে F ইজ ইকুয়ালস টু 1/k q1 q2 বাই r স্কোয়ার। যেখানে কেটা কি? কেটা হলো মাধ্যমের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের ডেফিনেশন একটু পরে আসতে হবে, ডেফিনেশন এখনই বলা যাবে না, কারণ ডেফিনেশনের জন্য আরেকটা ফর্ম জানতে হবে, সেই ফর্ম দিয়ে বুঝতে পারবো। এর কোনো ইউনিট ফিউনিট কিছুই হয় না, এটা ইউনিটলেস কোয়ান্টিটি। ডেফিনেশন বুঝলেই বুঝতে পারা যাবে কেন ইউনিট কোয়ান্টিটি। কিন্তু এর মান রয়েছে, বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এর মান বিভিন্ন রকম হয়।
কীরকম, এবং সেই মাধ্যমের উপর ডিপেন্ড করে ফোর্সের অ্যামাউন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। কীরকম দেখা যাক। যেমন বায়ুতে, আমি যদি বায়ুতে অথবা শূন্য মাধ্যমে দেখি, শূন্য মাধ্যমে অথবা বায়ুতে দুই জায়গাতেই এই কে এর মানটা হয় এক্স্যাক্টলি 1। শূন্য মাধ্যমে অথবা বায়ুতে যে কোনো জায়গাতেই এই কে এর মানটা হয় এক্স্যাক্টলি 1, আর এটাই হচ্ছে সব থেকে লিস্ট ভ্যালু, সব থেকে কম ভ্যালু। বায়ুতে কে এর মান যে 1 হয় সেটা সব থেকে কম হয়। তার মানে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সব থেকে বেশি কোথায় কাজ করবে? অবভিয়াসলি বায়ুতে, কারণ বায়ুতে বা শূন্য মাধ্যমে কে এর মানটা অনেক কম, 1। তাহলে যদি এবার আমি এটাকে পুট করে দিই, তাহলে কুলম্বস লটা কেমন হবে? কুলম্বস ল কেমন ছিল? F = 1/k Q1 Q2 / r স্কোয়ার। তাহলে কে এর জায়গায় বসিয়ে দেবো 1, কি পড়ে থাকবে? জাস্ট Q1 Q2 / r স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে বায়ুতে কোনো বস্তুর দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। যদি আমি অন্য একটা মাধ্যমে করি, অন্য একটা মাধ্যম দেখা যাক, ধরা যাক জলে। জলে নিঃসন্দেহে এই কে এর মান কিন্তু কম থাকবে না। জলে কে এর মান হয় অ্যাপ্রক্সিমেটলি 80, এক্স্যাক্টলি নয়, এক্স্যাক্টলি জলে কে এর মান দেখতে গেলে ওটা হয় অ্যাপ্রক্সিমেটলি 80.4। এইটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু 80.4, আমরা ওটাকে অ্যাপ্রক্সিমেট করে 81 ধরে নিই। তাহলে জলে যেখানে কে এর মান 81 হয় সেখানে ফোর্স কত হবে? ফোর্স হবে, সেটা যদি F প্রাইম বলি, F প্রাইম = 1/81 Q1 Q2 / r স্কোয়ার। এইটা হচ্ছে জলে কুলম্বের সূত্রের ফর্মুলা, বা দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান জলের মধ্যে 1/81। তাহলে কোনটা বেশি, F বড় নাকি F প্রাইম বড়? তখন এই দুটো সম্পর্কই কাজে লাগাতে হবে। এটাকে বললাম ইকুয়েশন নাম্বার 1, এটাকে বললাম ইকুয়েশন নাম্বার 2। এক কাজ করি, ইকুয়েশন নাম্বার 2 এ দেখো F প্রাইম = 1/81 Q1 Q2 / r স্কোয়ার রয়েছে, আর এই যে Q1 Q2 / r স্কোয়ার মানে কত? F। তাহলে আমি এটা এখানে বসিয়ে দিতে পারবো। সো F প্রাইম = হচ্ছে কত না, F/81। তাহলে F = কত হচ্ছে? 81 টাইমস অফ F প্রাইম। তার মানে কি? তার মানে হচ্ছে জলে দুটি আধানের মধ্যে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে বাতাসে তার 81 গুণ হয়। জলে দুটি আধানের মধ্যে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে বাতাসে তার মান, বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে যেখানে বাতাস নেই সেখানেও আধানগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করতে পারে, তার মানটা জলের থেকে 81 গুণ 81 টাইমস বেশি হয়। আর এটাই হচ্ছে কুলম্বের সূত্রের CGS ইউনিটের ফায়দা, যে এখানে কে এর মান 1/k বসিয়ে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক তার মান বসিয়ে আমরা বিভিন্ন রকম ভ্যালুকে ক্যালকুলেট করতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখতে হবে। এর উপর ডিপেন্ড করে পরবর্তীকালে টাইপোলে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট, বিভিন্ন রকমের ডেরিভেশন রয়েছে, সেই ডেরিভেশনগুলো কিন্তু প্রুফ করতে হবে। তাহলে এইটা হচ্ছে CGS পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। কিরকম না, 1/4πε0 না, F = 1/k Q1 Q2 / r স্কোয়ার। এইটা হচ্ছে CGS পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এই কে সম্পর্কে আরও ফার্দার জানতে হবে, আরেকটু বেশি করে জানতে হবে, তবে সেটা জানতে গেলে সবার আগে এর পরের ফর্ম যেটা, অর্থাৎ SI পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা কি সেটাকে জানতে হবে। তো সেটাকে দেখা যাক। আচ্ছা, এবার হচ্ছে SI ইউনিট। তাহলে এবার SIতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা কী হয়? আবারও একই জায়গা দিয়ে শুরু করব, K প্রাইম, গল্পটা তো এখানেই ছিল।
কে প্রাইম। এসআইতে কে প্রাইমের জায়গায় কি বসাতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এসআইতে কে প্রাইমের জায়গায় বসাতে হয় 1/4 এপসাইলন। এই যে টার্মটা, এই টার্মটাকে বলা হয় এপসাইলন। এই টার্মটাকে বলা হয় এপসাইলন। এপসাইলন আমি এফ সাইলন, এটাও একটা গ্রিক লেটার এফ সাইলন। এটা কাকে রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা ইংরেজিতে বলে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। permittivity of the medium। এবার এইটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, পারমিটিভিটি। এপসাইলন কি করে? এপসাইলন কি, এপসাইলন কাকে বলে না পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, তাকে এপসাইলন বলা হয়। কি জিনিস এই এপসাইলনটা? পারমিটিভিটি কি জিনিস? নাম শুনে কি মনে হচ্ছে? পারমিটিভিটি তার মানে পারমিশন দেওয়া। দুটো চার্জ পার্টিকেল রয়েছে, এরকম দুটো চার্জ পার্টিকেল রয়েছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাদের একটা নির্দিষ্ট সেপারেশনের মধ্যে রয়েছে। পারমিটিভিটি কী করে? পারমিটিভিটি শুনে মনে হয় যেন এই পার্টিকেলগুলো বা এই চার্জ পার্টিকেলের যে ফোর্সটা, ওই ফোর্সটাকে পারমিশন দেয় যে তুই ওকে আকর্ষণ কর, অথবা এখানে পজিটিভ থাকলে বলে বলতো বিকর্ষণ কর। পারমিটিভিটি নাম শুনে তাই মনে হয় আমাদের যে এটা নিশ্চয়ই কোনো দুটো চার্জের মধ্যে থেকে নিশ্চয়ই একটা চার্জকে আরেকটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করার জন্য পারমিশন দিয়ে দেয়, কিন্তু আদপে তা নয়। পারমিটিভিটি হলো দুটো চার্জের মাঝখানের যে মিডিয়াম থাকে, দুটো চার্জের মাঝখানে যে মিডিয়াম থাকে, সেই মিডিয়ামের মধ্যে গিয়ে ফোর্স ফিল্ডটাকে কমিয়ে দেয়, বা মিডিয়ামের মধ্যে গিয়ে ওই দুটো চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে সেই বলটাকে কমিয়ে দেয়। খুব ভালো করে বুঝতে হবে পারমিটিভিটি কী করে। আমরা জেনারেলি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে পারমিটিভিটি বোধহয় দুটো চার্জের মাঝখানে থেকে তাদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটাকে বা তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল রয়েছে সেটাকে বাড়িয়ে দেয়। সেটা করে না, উল্টে ওই দুটো চার্জের মাঝখানে পারমিটিভিটি গিয়ে ওই দুটো চার্জের মধ্যে যে ফিল্ডের আদান প্রদান হয় সেইটাকে কমিয়ে দেয়। তার পারমিশন, সে এই পারমিশন দেয় যে যা তুই ওই দুটো চার্জের মাঝখানে গিয়ে বস, আর ওদের মাঝখানে যে ফিল্ডটা রয়েছে সেই ফিল্ডটাকেই কমিয়ে দেওয়া হবে। তার মানে কেসটা যেটা আমরা ভেবেছিলাম তার উল্টোটা হয়। এখানে পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জের দিকে যে আকর্ষণ বল প্রেরণ করে, বা নেগেটিভ পজিটিভের দিকে যে আকর্ষণ বল প্রেরণ করে, তার মাঝখানে এপসাইলন নট ঢুকে ওদের মধ্যে চার্জটা কমিয়ে দেয় বা ওদের মধ্যে ফোর্সটা কমিয়ে দেয়। অ্যাকচুয়ালি এপসাইলন নটের মান যত বাড়বে ফোর্সের মান তত কমে যাবে। এটাই তো অবাক করা বিষয় যে এপসাইলন নট বাড়লে পরে ফোর্স কী করে কমবে। এটা তো একটু পরেই বুঝতে পারবে। আমি ইকুয়েশনটা লিখি তাহলেই হয়ে যাবে কেন। কুলম্বস ল, তাহলে কুলম্বস ল গাণিতিক রূপ কী হবে এসআইতে? এফ ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে কুলম্বস ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম ইন এসআই ইউনিট। এটা হচ্ছে কুলম্বস ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম ইন এসআই ইউনিট। এফ ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। তো এখানেই তো বোঝা যাচ্ছে এপসাইলন নিচে রয়েছে, এফটা উপরে রয়েছে। তাহলে যত এপসাইলনের ভ্যালু বাড়বে তত ওদের মধ্যবর্তী যে ফোর্সের মানটা কমে যাবে। তার মানে কি? তার মানে গল্প সেই একই, যে একটা চার্জ রয়েছে Q1 আর এখানে আরেকটা চার্জ রয়েছে Q2, তাদের মাঝখানে একটা সেপারেশন রয়েছে আর তাদের মাঝখানে একটা ফিল্ড রয়েছে, মিডিয়াম রয়েছে। সেটা হতে পারে বায়ু, হতে পারে জল, হতে পারে অভ্র মাইকা, হতে পারে লোহা কাগজ, যা ইচ্ছা হতে পারে। তাহলে এপসাইলন কী করবে? এই দুটো এপসাইলনের ভ্যালু যত বাড়বে এই দুটো যে চার্জ রয়েছে তার মাঝখানে যে মিডিয়ামটা, সেই মিডিয়ামটা এদের মধ্যবর্তী ফোর্সের মানটা তত কমিয়ে দেবে। অর্থাৎ এপসাইলন কী করে? এপসাইলন কি পারমিশন দেয়? এপসাইলন অর্থাৎ পারমিটিভিটি পারমিট করে যে তুই যা
ওই দুটো চার্জের মাঝখানে গিয়ে বস, আর ওদের মাঝখানে যে ফোর্সের অ্যামাউন্টটা সেটাই কমিয়ে দে, ওদের মাঝখানে যে ফোর্সের অ্যামাউন্টটা সেটাই কমিয়ে দে। তার মানে যত এপসাইলনের ভ্যালু কম হবে তত ফিল্ডগুলোর মধ্যে ফোর্স তত বেশি হবে। এই দুটো চার্জ যে রয়েছে তাদের মাঝখানের যে এপসাইলনের ভ্যালুটা যত কম হবে, মানে মিডিয়ামের পারমিটিভিটি যত কম হবে তাদের মাঝখানে ফোর্স তত বেশি হবে। এই জন্য দুটো চার্জের মধ্যে যে প্রযুক্ত বলের মান, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ যেটা হয় সেটা সব থেকে বেশি কোথায় হয়? বায়ু মাধ্যমে। তাহলে আবারও একই জিনিস, বায়ু মাধ্যমেই সব থেকে বেশি পরিমাণে এই এপসাইলনের ভ্যালু, এপসাইলনটা সব থেকে কম হয়। দ্য ভ্যালু অফ এপসাইলন ইজ লিস্ট অ্যাট এয়ার মিডিয়াম, এয়ার বা ভ্যাকিউম, বায়ু মাধ্যম অথবা শূন্য মাধ্যমে, বায়ু মাধ্যমে অথবা শূন্য মাধ্যমে এই এপসাইলনের ভ্যালু সব থেকে কম হয়। বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে যে এপসাইলন থাকে তাকে এরমভাবে লিখতে হয় এপসাইলন নট, নিচে একটা 0 দিয়ে লিখতে হয় এপসাইলন নট। তার মানে বায়ু মাধ্যমে এই যে কে প্রাইমের ভ্যালুটা সেটা হয়ে যাবে কত? 1/4 পাই এপসাইলন নট। আর সেটাকে যদি আমি কুলম্বস লয়ে বসিয়ে দিই তাহলে সেটা হবে F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r²। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাই কিন্তু এই ক্লাসের একদম শেষ পর্যন্ত ইউজ করব। F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r²। একদম শেষ পর্যন্ত এই ফর্মুলাটা ইউজ করা হবে, যাতে আমরা যেখান থেকে আমরা কুলম্বস ল সম্পর্কে বা কুলম্বস ল এর বিভিন্ন রকম স্টেটগুলো ইউজ করতে পারি। সো বায়ু মাধ্যমে অথবা শূন্য মাধ্যমে এপসাইলন নট কে প্রাইম = 1/4 পাই এপসাইলন নট হয়। আর সেই ভ্যালুটা বসিয়ে দিলে পরে F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r²। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কুলম্বের সূত্রের এসআই রূপ বায়ু মাধ্যমে, আর এটাই আমরা সব জায়গায় ইউজ করব। তাহলে বায়ু মাধ্যমে কেন সব থেকে বেশি হয় বোঝা গেল। তার কারণটা হচ্ছে বায়ু মাধ্যমে যে মানটা এপসাইলন সব থেকে কম হয়, এপসাইলনের ভ্যালু যত কম হবে তত মাঝখানে ফোর্সটা বেশি হবে। কারণ এপসাইলনটা নিজেই অনেক কম। সাপোজ এখানে যদি জল ইউজ করতাম, তো জলের এপসাইলনের ভ্যালু অনেক বেশি হয়, তখন কি করবে? ও ওই দুটো চার্জের মাঝখানে মিডিয়াম হিসেবে কাজ করবে। আর সেই মিডিয়ামে কি হবে? সেই মিডিয়াম এই দুটোর মাঝখানে, এই দুটো চার্জের মাঝখানে যে ফিল্ডের মানটা অনেকটাই কমিয়ে দেবে। এটাই হচ্ছে এপসাইলন নটের কাজ। এপসাইলন নটের কাজ কি? যে এপসাইলন নট কী পারমিশন দেয়? এপসাইলন পারমিশন দেয় যে যা দুটো চার্জের মাঝখানে গিয়ে বসে যায় এবং তাদের মাঝখানে যে ফিল্ডটা সেইটাই কমিয়ে দেয়, বা যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্সটা সেটাই কমিয়ে দেয়। আর তাই জন্যই এপসাইলন নটের ভ্যালু এপসাইলনের ভ্যালু যত কম হবে তত ফোর্স বেশি হবে, এপসাইলনের ভ্যালু যত বেশি হবে ফোর্স তত কম হবে। সেটা তো এখান থেকে হয়ে যাচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে এপসাইলন একটা বেশ ইন্টারেস্টিং জিনিস, এপসাইলন বা এপসাইলন নট একটা বেশ ইন্টারেস্টিং জিনিস, তাই এইটা সম্পর্কে কিন্তু এবার জানতে হবে। প্রথমে তড়িৎবিদ্যুৎ হচ্ছে যে এমন একটি বিষয় যে কি করে, যে দুটো চার্জের মধ্যে অবস্থান করে। এই একটা চার্জ রয়েছে Q1 আর এই একটা চার্জ রয়েছে Q2 এবং তারা কোনো একটা স্পেসিফিক মিডিয়ামে রয়েছে। আর সেই মিডিয়ামের তড়িৎবিদ্যুৎ অর্থাৎ এপসাইলন, আমি এপসাইলনই বলছি, সেই মিডিয়ামের যে তড়িৎবিদ্যুৎ এপসাইলন কী করবে? সেই দুটো চার্জের মাঝখানে অবস্থান করবে। তারা ধরে এই R সেপারেশন দূরত্বে রয়েছে, সেই Q1 এবং Q2 এই দুটো চার্জের মাঝখানে ওই ফিল্ডটা থেকে বা ওই মাধ্যমটা থেকে কি করবে? ওদের মাঝখানের যে আকর্ষণ বা বিকর্ষণ বল তার মানটাকেই কমিয়ে দেবে। ওটাই হচ্ছে এপসাইলনের কাজ। এপসাইলন মানটাকে বাড়াতে সাহায্য করে না, এপসাইলন ওই দুটো চার্জের মাঝখানে থেকে ওই চার্জের দুটোর মধ্যবর্তী যে ফোর্সটা রয়েছে সেই ফোর্সের অ্যামাউন্টটাকেই কমিয়ে দেয়। ফলস্বরূপ কী হয়? তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা ড্রপ করে যায়। এবার এটাই যত এপসাইলনের মানটা যত বড় হবে তত ওই ফোর্সটা বেশি ড্রপ করবে। এপসাইলন যদি কম হয় তবে ফোর্সটা বেশি হবে। এই জন্য বায়ুতে সবথেকে বেশি হয়, বায়ুতে এপসাইলনের ভ্যালু সবথেকে বেশি হয়। বায়ুতে ফোর্স সবথেকে বেশি হয়। কেন বেশি হয়? কারণ বায়ুতে এপসাইলন সবথেকে কম হয়। বায়ুর যে এপসাইলন সেটাকে আমরা এপসাইলন নট দিয়ে রিপ্রেজেন্ট করি। এই এপসাইলন নটের একটা ভ্যালু রয়েছে। এবার এই ভ্যালুগুলো দেখা যাক।
আমরা জেনারেলি বায়ু নিয়েই কাজ করব, তাই বায়ুতেই এপসাইলন নটের ভ্যালুটা শুধু জেনে রাখি। বায়ুতে এপসাইলন নটের যে ভ্যালুটা হয়, ও আচ্ছা, তার আগে জানতে হবে যে এপসাইলন নটের এককটা কি। এপসাইলন নটের একক ফেকেও জানতে হবে, নাহলে পরে বলতে পারবো না। চলো দেখা যাক। সবার আগে এক কাজ করি, যে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট, এই যে রাশিমালাটা, এর মাত্রা আর এর এককটা বার করি। তাহলে 1/4 পাই এপসাইলন নট এর একক। বহুবার পরীক্ষায় এই প্রশ্নটা এসছে যে 1/4 পাই এপসাইলন নটের একক নির্ণয় করো। কী করে করব? কুলম্বস ল থেকে করব। কুলম্বস ল বলেছিল F = 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r স্কোয়ার। 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমি 1/4 পাই এপসাইলন নট বার করি তাহলে কেমন হবে? দেখো, r স্কোয়ার এদিকে আসবে, Q1 Q2 নিচে আসবে। সো 1/4 পাই এপসাইলন নট, this will be equals to F r square divided by Q1 Q2। 1/4 পাই এপসাইলন নট F r square by Q1 Q2, এইটা হচ্ছে তোমার 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু। তাহলে এবারে এখানে একক বসিয়ে দিই, জাস্ট এককগুলো বসিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তাহলে সবার আগে করবো হচ্ছে সিজিএসে, সবার আগে সিজিএস এককগুলো বসাবো। তাহলে 1/4 পাই এপসাইলন নটেরও কিন্তু সিজিএস এসআই দুটো ইউনিটই রয়েছে, দুটোই জানতে হবে। যদিও এটা একটা এসআই ফর্মই, এটা একটা এসআই ফর্ম, তবুও এর দুটো ইউনিটই হয়। তো সবার আগে এর জায়গায় সিজিএসের ভ্যালুটা বসিয়ে দিই। তাহলে ফোর্সের সিজিএসের ইউনিট কী হয়? ডাইন। আর মানে হচ্ছে সেপারেশন বিটুইন দ্য চার্জেস, দুটো চার্জের মধ্যে দূরত্ব। তাহলে তার মানে সেটা দৈর্ঘ্যের একক, সেন্টিমিটার স্কোয়ার বাই দুটো, এই দুটো হচ্ছে ইএসইউ এর স্কোয়ার। আগের দিনই পড়িয়েছিলাম, আগের ক্লাসেই পড়িয়েছিলাম যে আধানের যে এসআই একক হয় সেটা হচ্ছে ইএসইউ। তার মানে আলটিমেটলি কত হচ্ছে? আলটিমেটলি হচ্ছে ডাইন সেন্টিমিটার স্কোয়ার পার ইএসইউ স্কোয়ার। অনেকে স্ট্যাট কুলম্বের স্কোয়ারটাই বলে। তবে বেশি অ্যাকসেপ্টেবল যেটা, সেটা কিন্তু এসআই ইউনিট। সিজিএসটা তেমন গ্রহণ করা হয় না, সিজিএসের কোনো ভ্যালু নেই। বেশি অ্যাকসেপ্টেবল যেটা সেটা হচ্ছে এসআইটাই জানো। ফোর্সের এসআই ইউনিট হয় নিউটন, ওটা হবে মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তার মানে কত আসছে না, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এইটা হচ্ছে সিজিএস আর এসআই ইউনিটে 1/4 পাই এপসাইলন নটের একক। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ এর উপর শুধুমাত্র যে পরীক্ষায় প্রশ্ন আসবে, এককটা তো লিখতে দেয় না, কিন্তু এর উপর কিন্তু পরীক্ষায় কিন্তু এর মানগুলো লিখতে হবে, এককগুলো লিখতে হবে। তোমাদের অঙ্ক করার সময় এককটা ইউজ করতে হবে। এবার দেখা যাক এর মাত্রা। 1/4 পাই এপসাইলন নট, তার মাত্রাটা কেমন হয়। আচ্ছা, একই জিনিস করবো আবার। F = আমরা জানি 1/4 পাই এপসাইলন নট ছিল Q1 Q2/r স্কোয়ার। তাহলে এখান থেকে যদি 1/4 পাই এপসাইলন নট বার করি, 1/4 পাই এপসাইলন নট বার করি, তাহলে কত হবে? সেটা হবে F r স্কোয়ার বাই Q1 Q2। তার মানে যদি মাত্রা বার করতে বলে, যদি বলে যে 1/4 পাই এপসাইলন নটের মাত্রা নির্ণয় করো, তাহলে সেটা সমান কী হবে? প্রথমে হবে বলের মাত্রা, ছি কি হাতের লেখা। প্রথমে হবে এফ এর মাত্রা, তারপরে হবে আর স্কোয়ারের মাত্রা, নিচে হবে Q1 এর মাত্রা, আর হবে Q2 এর মাত্রা। ভেরি গুড, এক্সিলেন্ট। তো ফোর্সের মাত্রা কি হয়? F ml T⁻²। যাদের মনে নেই, ক্লাস 11-এর বই খুলে একবার দেখে নেবে। আর মানে হচ্ছে দুটো চার্জের মধ্যে সেপারেশন, সেটা হচ্ছে L স্কোয়ার। সেপারেশন দৈর্ঘ্য, আর মানে তো দৈর্ঘ্য মানে L। তারপরে হচ্ছে নিচে কি রয়েছে? নিচে কিন্তু দুটোই Q1 Q2 দুটোই কিন্তু চার্জ। তার মানে দুটোর ক্ষেত্রে চার্জের মাত্রা কি হয়? আগের ক্লাসেই করানো হয়েছে, চার্জের মাত্রা হচ্ছে IT। তার মানে দু জায়গাতেই হবে IT।
আচ্ছা, কিছু কাটছে? কিচ্ছু কাটছে না। তাহলে সিম্পলি যদি সবকটাকে উপরে নিয়ে চলে যাই, এম বসে যাবে, এম এল কিউব এখানে টি টু দি পাওয়ার -2 আর এখানেও টি স্কোয়ার রয়েছে, ওপরে গেলে টি টু দি পাওয়ার -4 আর এখানে আই স্কোয়ার, ওপরে গেলে আই টু দি পাওয়ার -2। এইটা হচ্ছে 1/4πε0 এর মাত্রা। এটা অনেক সময় এমসিকিউতে দেয় এইচএসে, এম এল কিউব টি টু দি পাওয়ার -4 আই টু দি পাওয়ার -2। আচ্ছা, তাহলে এগুলোতে গেলো 1/4πε0 এর গল্প। যদি শুধু ε0 জিজ্ঞেস করে, যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে শুধু ε0 এর ভ্যালু, এর একক আর মাত্রা লেখো, তখন কি করব? আরে তখন কি করবো রে পাগলা? তাহলে দেখা যাক শুধুমাত্র ε0। আচ্ছা, শুধুমাত্র ε0 দিতে পারে, চাপ নেওয়ার কিছু নেই। শুধুমাত্র ε0 এর এককটা কি হবে, এটাই তো দেখতে চেয়েছিলাম। তাহলে আবার চলে আসি কুলম্বস ল বলেছে F = 1/4πε0 Q1 Q2/r²। এখান থেকে 1/4πε0 হয়ে যাবে Fr²/Q1 Q2। উল্টে দাও, তাহলে এদিকে হয়ে যাচ্ছে 4πε0 এটাকে যদি উল্টে দিই Q1 Q2/Fr²। 4πε0 Q1 Q2/Fr²। তাহলে 1/4, তাহলে 4πε0 Q1 Q2/Fr²। এবার এখান থেকে তাহলে ε0 একক বার করতে হবে। তাহলে এক কাজ করি, 4πটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে হয়ে যাচ্ছে 1/4π Q1 Q2/Fr²। ব্যাস, কিছুই না। এবার এখান থেকেই সমস্ত কিছু করে নেবো। আমি এগুলোকে কাজে লাগিয়ে করবো, আমি বারবার লিখবো না, এইটা কাজে লাগিয়ে করে নেবো। তাহলে ε0 এর সিজিএস এর মাত্রা কী হবে? সিজিএস এর মাত্রা 1/4π, এটা ইউনিটলেস কোয়ান্টিটি, এর ইউনিট লাগে না। ওপরে রয়েছে দুটো Q1, একটা Q1 আর একটা Q2, তার মানে দুটোই চার্জ। সো উপরে হবে ESU তার স্কোয়ার, নিচে হচ্ছে একটা ডাইন আছে আর একটা সেন্টিমিটার স্কোয়ার রয়েছে। মানে আগে যা পেয়েছিলাম 1/4πε0 এরকম যা পেয়েছিলাম, ঠিকটা উল্টোটা হওয়াটাই স্বাভাবিক, দেখাই যাচ্ছে এটা উল্টে গেছে, তো এটাই তো হবে। আচ্ছা, তাহলে কত হচ্ছে না, ESU এর স্কোয়ার ইন্টু না পার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এসআইতে কী হবে? এসআইতে যেটা হবে সেটাই বেশি ম্যাটার করবে। এসআইতে হচ্ছে কুলম্ব স্কোয়ার পার নিউটন ইন্টু মিটার স্কোয়ার, তার মানে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এই হচ্ছে F∑ এর যে এসআই ইউনিট, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এটা মাথায় রাখতে হবে, এর উপরেই তো ভ্যালুটা বসাবো। ঠিক আছে, এরপরে চলে আসা যাক মাত্রা। F∑ এর মাত্রা কেমন হয়? এইটাই বোধহয় 2015 এইচএসএ মেবি এসেছিলো, F∑ এর মাত্রা লেখো, খুব ইম্পর্টেন্ট। দেখো একইভাবে একটু মুছে দিলাম, কিন্তু আমার মনে আছে, আমি একটু লিখে দিচ্ছি। F∑ কত ছিল? 1/4π Q1 Q2/Fr²। কিছুদিন আগে এটাই বার করলাম। তাহলে F∑ এর যে মাত্রা হবে সেটা হবে ফার্স্ট অফ অল 1/4π এর মাত্রা, তার সাথে Q1 এর মাত্রা, তার সাথে Q2 এর মাত্রা ডিভাইডেড বাই ফোর্সের মাত্রা আর R² এর মাত্রা। এই এতগুলো মাত্রা মিলিয়ে হবে F∑ এর মাত্রা। তাহলে 1/4π এর তো মাত্রা, এ তো ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এই ডাইমেনশন হয় না। Q1 ও ডাইমেনশন IT, Q2 ওরও ডাইমেনশন হচ্ছে IT। আধানের ডাইমেনশন আগের দিনই করিয়েছি। F মানে ফোর্সের ডাইমেনশন হয় mLT⁻², আর R² হচ্ছে এগেইন L²।
তাহলে আমি যদি সব কটাকে উপরে নিয়ে যাই তাহলে কি হবে, উপরে তাহলে ফার্স্ট অফ অল এমটা উপরে যাবে, তাহলে হয়ে যাবে m টু দি পাওয়ার -1, এল কিউ উপরে গেলে পরে হয়ে যাবে l টু দি পাওয়ার -3, টি এখানে হচ্ছে টি, এখানে রয়েছে টি টু দি পাওয়ার -2, আর এখানে দুটো টি গুণ করলে হবে টি স্কোয়ার, তাহলে ওপরে চলে গেলে পুরোটা হয়ে যাবে টি টু দি পাওয়ার 4, শুধু 4 -4 নয়, আর ওপরে হয়ে যাবে আই স্কোয়ার। ভালো করে মনে করে দেখো, আগেরটা যা করালাম মানে ওই 1/4 মাত্র যা করালাম এটা জাস্ট উল্টোটা। ওখানে ছিল m, এখানে m টু দি পাওয়ার -1, ওখানে ছিল l কিউব, এখানে l টু দি পাওয়ার -3, ওখানে ছিল t টু দি পাওয়ার -4, এখানে t টু দি পাওয়ার 4, ওখানে ছিল i টু দি পাওয়ার -2, এখানে i স্কোয়ার। ইনভার্স রেশিও, তাই জন্য জাস্ট উল্টো উল্টো হয়। আচ্ছা, এই গেল হচ্ছে এপসাইলন নটের মাত্রা। এইবার তাহলে আমি লিখতে পারবো কি, যে এপসাইলন নটের ভ্যালু, এপসাইলন নটের মানটা কত হয়। ভেরি ইম্পর্টেন্ট, এটাই তো জানতে চাইছিলাম এতক্ষণ ধরে, এপসাইলন নটের মানটা কত। এপসাইলন নটের ভ্যালু হয়, খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12, ইউনিট কি হয়, ইউনিট হচ্ছে কি করেছিলাম, তাহলে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। অনেকে এটাকে এভাবে লেখে যে নিউটন টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -2 আর কুলম্ব স্কোয়ার। এইটা হচ্ছে এপসাইলন নটের ভ্যালু কত, ভালো করে লিখি, 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। ভেরি ইম্পর্টেন্ট, এই ফর্মুলা কিন্তু বহু জায়গায় কাজে লাগবে। এই ভ্যালুটা এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। বহু জায়গায় এই ফর্মুলা কিন্তু কাজে লাগবে। এপসাইলন নটের ভ্যালু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12, এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে এপসাইলনের ভ্যালু যেহেতু পেয়ে গেছি, তাহলে আমি 1/4 এপসাইলনের ভ্যালু ব্যবহার করতে পারবো খুব ইজিলি। তাহলে 1/4 এপসাইলন নট এর ভ্যালুটা কত হবে, বসিয়ে দিই, এপসাইলনের ভ্যালুটা এখানে বসিয়ে দিই। তাহলে 4 পাই ইন্টু 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12, 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এইবার এই ভ্যালুটা যদি পুরোটা গুণ করা যায়, 4 পাই ইন্টু 8.855 ইন্টু, তাহলে এবং তারপরে যদি এটাকে ইনভার্স করি, ক্যালকুলেটারে পুট করি, তাহলে করে একটা অ্যান্সার আসবে হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। বাহ, কি সুন্দর মান এসছে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ইউনিট কী ছিল, এর উল্টোটা হবে, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এইটাকেও মুখস্থ রাখতে হবে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটা কার ভ্যালু, 1/4 এপসাইলন নটের ভ্যালু। তাহলে যেহেতু 1/4 এপসাইলন নটের ভ্যালু পেয়ে গেছি, তাহলে ওই যে কুলম্বের সূত্রের যে গাণিতিক রূপটা ছিল আমাদের কাছে, 1/এপসাইলন নটের ভ্যালু যেহেতু পেয়ে গেছি, তাই কুলম্বের সূত্রে যে গাণিতিক রূপটা ছিল, যেটা বলা হয়েছিল যে F ইজ ইকুয়ালস টু 1/, বায়ু মাধ্যমে, এসআইতে বায়ু মাধ্যমে 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। সেখানে তো এই জায়গায় ওই ভ্যালুটা বসিয়ে দিতে পারি, তাহলে এর জায়গায় ওই ভ্যালুটা মানে কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 যদি বসিয়ে দিই, তাহলে এইরকম একটা ফর্মুলা আসবে কি না, F ইজ ইকুয়ালস টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 Q1 Q2 বাই আর স্কোয়ার। এটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কেন, এটা আমরা ডাইরেক্ট অঙ্ক করার ক্ষেত্রে ইউজ করতে পারবো এই ফর্মুলাটা, তাই এটাকে মুখস্থ করে নাও। F ইজ ইকুয়ালস টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 Q1 Q2 বাই আর স্কোয়ার। যদি মুখস্থ করতে না চাও, তাহলে এটাকেই মুখস্থ করো, F ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার নিয়ে ওর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা বসিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এগুলো আশা করি নতুন নয়, এগুলো ক্লাস 10এও তোমরা ছায়ার বইতে পড়েছো, ক্লাস 10এ যারা টেক্সট বুক হিসেবে ছায়া বই পড়েছো তারা এগুলো ওখানে পড়েছো, তাই আমার মনে হয় না নতুন কিছু লাগবে তোমাদের। আচ্ছা, তা এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের তড়িৎ ভেদ্যতা, মাধ্যমিক যে তড়িৎ ভেদ্যতা সেই সম্পর্কে ধারণা। আশা করি সবাই বুঝতে পেরেছো।
যে মাধ্যমের তড়িৎ বিদ্যুৎ কী জিনিস। যদি বুঝতে পেরে থাকো খুব ভালো কথা, যদি বুঝতে না পেরে থাকো তাহলে ভিডিওটাকে বারবার রিভাইন্ড করে দেখে নাও। যদি তাতেও বুঝতে না পারো তাহলে আমার ফোন নম্বরটা তোমাদের সবার কাছেই আছে, একটা ফোন করে দেবে। আচ্ছা, চলে আসছি পরবর্তী টপিক। আচ্ছা, এটা হচ্ছে এবার হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম। এরপরে চলে আসছি কুলম্বের সূত্রের ভেক্টর ফর্ম। কুলম্বের সূত্রে ভেক্টর রূপ। ভেক্টর মানে ক্লাস 11। আরে এই তো না, ক্লাস 11-এর জিনিসগুলোকে বারবার তুলে এনে আমাদের জ্বালাতন করা। ফ্রিতে পাস করে গেছো, এইটুকুনি জ্বালাতন তো নিতেই হবে। কুলম্বের সূত্রে ভেক্টর রূপ দেখো, তাহলে একটা চার্জ রয়েছে Q1 আর একটা চার্জ রয়েছে Q2। তারা পরস্পরের সঙ্গে আর সেপারেশন দূরত্ব রয়েছে। সবার আগে জানতে হবে এখানে ভেক্টর ফর্ম কোনগুলো রয়েছে, ভেক্টর রাশি কোনগুলো রয়েছে। এখানে ভেক্টর রাশি বেসিক্যালি দুটো রয়েছে। কি কি? একটা হচ্ছে এই যে আরটা দূরত্ব, এটাকে ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। আরটা কোন দিকে রয়েছে, মানে Q1 Q2 এর দিকে যাচ্ছে নাকি Q2 Q1 এর দিকে আসছে, সেই অনুযায়ী আমরা একটা ডাইরেকশন দিতে পারি। তাহলে আরটা একটা ভেক্টর রাশি। আরেকটা ভেক্টর এখানে রয়েছে হচ্ছে অবভিয়াসলি ফোর্স ভেক্টর, প্রযুক্ত বল F ইকুয়ালস টু Q1 Q2 বাই R স্কয়ার হয়। তাহলে এখানে দুটো ভেক্টর রাশি রয়েছে, একটা হচ্ছে F আর একটা হচ্ছে R। যদি ভেক্টর ফর্ম লিখতেই হয় তাহলে কি হবে? F ইকুয়ালস টু কি ছিল? Q1 Q2 বাই 1 বাই, যদি এসআইতে লিখি তাহলে F ভেক্টর ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কোয়ার। এবার সাপোজ ধরে নেওয়া যাক যে একটা অবজেক্টের, এই বরাবর একটা আর ভেক্টর কাজ করছে আর ফোর্স ভেক্টরটা এই বরাবর কাজ করছে। তাহলে যে রেজাল্টেন্ট হবে তাদের, সেটা কাজ করবে কি বরাবর? এই বরাবর, এই লাইনে যাদের রেজাল্টেন্ট কাজ করবে ম্যাগনিটিউড কাজ করবে। তার মানে ট্রায়াঙ্গেল ল ইউজ করো। ডাইরেকশন কোন দিকে দিলাম রে বাবা? ডাইরেকশনটাকে চেঞ্জ করি। এটাকে যদি এদিকে দিই আর এটাকে যদি এদিকে দিই তাহলে এটাকে দিতে হবে এই দিকে, হ্যাঁ এই দিকে। তাহলে এই ডায়াগ্রামটা দিতে হবে, ডায়াগ্রামটা না দিলে হয় না। তাহলে কুলম্বের সূত্রের যে ভেক্টর ফর্ম সেটা হচ্ছে F ভেক্টর ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। এটাই ভেক্টর ফর্ম, একদমই নয়, কারণ এখানে কোনো ডাইরেকশন নেই। এটা তো F ভেক্টর ইকুয়ালস টু, এটা লিখলাম, ডাইরেকশন কোথায়? ডাইরেকশন দিই, ডাইরেকশন হচ্ছে আর ক্যাপ। আর ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং আর ক্যাপটা কি? আর ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং আর বরাবর যে ইউনিট ভেক্টর সেইটাকে বলা হয় আর ক্যাপ। তাহলে সেই আর ক্যাপটা ইউজ করতে হবে, দেন ডাইরেকশন আসবে কোত্থেকে? তাহলে F ভেক্টর ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার ইন্টু আর ক্যাপ। ভেরি গুড। তাহলে এই আর, এবার গাণিতিক রূপ খুব সহজেই, ভেক্টর ফর্মটা খুব সহজেই পেয়ে যাবো। সো 1 বাই 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কোয়ার। আর ক্যাপ মানে কি? ক্লাস 11-এ করেছিলাম, এন ক্যাপ, ইউনিট ভেক্টর। এন ক্যাপ মানে কি হয়? ফার্স্টে এন এর ভেক্টর ডিভাইডেড বাই এন এর মডিউলাস। তাহলে এখানে হবে ফার্স্টে আর এর ভেক্টর, যে ভেক্টর এখানে লিখেছি, ডিভাইডেড বাই আর এর মডিউলাস। তাহলে এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। আর স্কোয়ার নয়, অ্যাকচুয়ালি আর স্কোয়ার নয়, কারণ এইখানে একটা আর রয়েছে, এই আরটা এই আর স্কোয়ারের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে আর কিউব, আর এখানে থাকবে একটা আর ভেক্টর। এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম, এই ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। এইটাকে একটা কুলম্বস ল বা কুলম্বের সূত্রে ভেক্টর ফর্ম বলা হয়। এফ ভেক্টর ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর কিউব। আচ্ছা, আশা করি বোঝা গেছে ভেক্টর ফর্মটা।
এই ভেক্টর ফর্ম অনেক সময় 1 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে যে কুলম্বের সূত্রে গাণিত ভেক্টর ফর্মটি লেখো বা ভেক্টর রূপটি লেখো, তখন এভাবে লিখে দিয়ে এই 3টে লাইন করলেই যথেষ্ট, তার সাথে ছবিটা দিয়ে দিতে হবে, ব্যাস। আচ্ছা, ডাইরেকশন তো বোঝাই যাচ্ছে যে আর ভেক্টরের ডাইরেকশন যেদিকে হবে এফ ভেক্টরের ডাইরেকশনও সেই দিকেই হবে। আমি তো ট্রায়াঙ্গেল লজিক এখানে বুঝিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, এফ ভেক্টরের ডাইরেকশন সেই দিকে হয় যেদিকে আর ভেক্টর রয়েছে। তার মানে এফ ভেক্টর যদি এদিকে কাজ করে তাহলে আর ভেক্টরও এই দিকেই কাজ করবে। যদি এফ ভেক্টর এদিকে কাজ করতো, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন যদি এদিকে হতো, তাহলে আর ভেক্টরও এদিকে কাজ করতো। এটাই হচ্ছে ডিফারেন্স, যে যেদিকে কাজ করবে, যে ভেক্টরগুলো যেদিকে কাজ করবে তার উপর ডিপেন্ড করেই ডাইরেকশনগুলো হবে। সো ডাইরেকশন ইজ অ্যালং, ডাইরেকশন লিখে দিচ্ছি, অ্যালং আর ভেক্টর। এফ ভেক্টরের যে ডাইরেকশনটা হবে সেটা হবে অ্যালং আর ভেক্টর। আর ভেক্টর যেদিকে হবে এফ ভেক্টরের ডাইরেকশনটাও সেদিকে হবে। এরপরের যে টপিকটা রয়েছে সেই টপিকটা তোমাদেরকে একটু বই থেকে পড়তে হবে, সেটা হচ্ছে কুলম্বের সূত্র আর নিউটনের যে গ্র্যাভিটেশন সূত্র রয়েছে, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন বা নিউটনের যে মহাকর্ষ সূত্র, এই দুটোর মধ্যে একটা কম্প্যারিজন রয়েছে বইতে, তুলনা। এই দুটো তোমাদেরকে একটু বাড়ি থেকে পড়তে হবে। বই খুলবে পেয়ে যাবে। সাদৃশ্য কী রয়েছে আচ্ছা আমি একবার দেখিয়ে দিচ্ছি না ছোটো করে। নিউটনের যে মহাকর্ষ সূত্র সেটা ছিল F ইজিক্যালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার, আর এটা হচ্ছে F ইজিক্যালস টু এসআইতে 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই আর স্কোয়ার। দুটোর মধ্যে সিমিলারিটি একটাই, সেটা হচ্ছে দুটোই হচ্ছে ইউনিভার্সাল ল, মানে এই মহাবিশ্বের যে কোনো জায়গায় সত্য। এই লটা মহাবিশ্বের যে কোনো জায়গায় সত্য, সেটা তুমি চাঁদে করো, মার্সে করো, অন্য সৌরজগতে করো, যেখানে ইচ্ছে করো। আর এই লটাও কুলম্বস ল মহাবিশ্বের যে কোনো জায়গায় সত্য। পার্থক্য কোথায়? এখানে ভর ইউজ করা হয়েছে, এখানে Q1 Q2 ইউজ করা হয়েছে, এখানে জি ইউজ করা হয়েছে, এখানে 1/4 পাই এপসাইলন নট ইউজ করা হয়েছে। এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে না। এই যে জি কিন্তু মাধ্যমের উপর ডিপেন্ড করে না, কারণ জিটা কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, কিন্তু এইটা মাধ্যমের উপর ডিপেন্ড করে। এরকম কিছু কিছু ডিফারেন্স তোমরা বই থেকে পেয়ে যাবে, বই থেকে মুখস্থ করে নেবে। ডিফারেন্স কিন্তু পরীক্ষায় লিখতে দেয় যে নিউটনের যে মহাকর্ষ সূত্র এবং কুলম্বের তাড়িতিক সূত্র বা তড়িৎ সূত্র, এই দুটোর মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা চলো লাস্ট আজকে একটা জিনিস বলে আজকে টপিক শেষ করব। চলো আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে আধানের স্থির তড়িৎ এবং কুলম্বের সংজ্ঞা। আধানের স্থির তড়িৎ এবং কুলম্বের সংজ্ঞা। আচ্ছা, এটা এই সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নেই, এটা একদম ডাইরেক্ট যেভাবে বোঝাচ্ছি বুঝে নাও। আমরা কি পেলাম? আমরা পেলাম কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, সেটা হচ্ছে F ইজিক্যালস টু, আচ্ছা প্রথমে সিজিএসে দেখবো, ফার্স্টে সিজিএসে দেখবো, তারপর এসআইতে। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ F ইজিক্যালস টু সিজিএসে পেয়েছিলাম 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। জিনিসটাকে সহজ করে নিই, এটাকে বায়ু মাধ্যম বলি, বায়ু। তাহলে বায়ুতে F ইজিক্যালস টু হবে জাস্ট Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে যদি F সমান সমান 1 ডাইন হয় আর এই আরটা সমান সমান 1 সেন্টিমিটার হয়, আর Q1 ইজ ইকুয়ালস টু Q2 ইজ ইকুয়ালস টু আমি ধরে নিই Q, মানে দুটো চার্জ একই রকম, Q1 আর Q2 যে দুটো চার্জ ইউজ করেছি, তার মানে এখানে যে চার্জটা রয়েছে আর এখানে যে চার্জটা রয়েছে দুটোই হচ্ছে Q। এদের মধ্যে সেপারেশন হচ্ছে 1 সেন্টিমিটার, এবং তাদের উপর যদি 1 ডাইন বল কাজ করে, যদি তাদের উপর 1 ডাইন বল কাজ করে, তাহলে দেখো ফর্মুলাটা ইউজ করো। ফর্মুলায় বসাচ্ছি, ফর্মুলা ছিল F ইজিক্যালস টু Q1 Q2 বাই আর স্কোয়ার। F এর জায়গায় বসিয়ে দিচ্ছি 1 ডাইন, Q1 Q2 দুটোর জায়গায় হবে Q, তাহলে Q ইন্টু Q, Q স্কোয়ার, আর স্কোয়ারের জায়গায় বসবে 1 স্কোয়ার।
তার মানে কিউ স্কোয়ার কত আসছে 1, তাহলে কিউ কত আসবে +-1, তাই কি না? কিউ আসবে +-1, তাহলে ডেফিনেশন তার মানে একটা +1 নেবে এখানে, একটা -1 নেবে। তাহলে ডেফিনেশনটা কেমন হবে? ডেফিনেশনটা হবে যে দুটি স্থির মানের বিপরীতধর্মী বিন্দু আধান। কেন বিন্দু আধান কেন এক রয়েছে, স্থির মানে কেন চেঞ্জ করছে না, বিপরীতধর্মী কেন +- রয়েছে? দুটি স্থির মানের বিপরীতধর্মী বিন্দু আধান পরস্পর থেকে ন্যূনতম 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে যদি তারা পরস্পরের উপর এক ডাইন বল অনুভব করে বা এক ডাইন বল প্রয়োগ করে, তখন সেই সংস্থাটির যে মোট চার্জ তাকেই এক ইএসইউ চার্জ বলা হয়, তাকেই এক ইএসইউ বা ইলেকট্রস্ট্যাটিক ইউনিট অথবা এক স্ট্যাট কুলম্ব চার্জ বলা হয়। আমি ডেফিনেশন আর লিখছি না, তোমাদের নোটসে দিয়ে দিয়েছি, সেখান থেকে ভালো করে দেখে নেবে। তাহলে কি বলছে না, দুটি বিন্দু আধান পরস্পর থেকে যদি, আচ্ছা লিখেই দিচ্ছি, যে যদি দুটি সমমানের বিপরীতধর্মী বিন্দু আধান, সমমানের কিন্তু বিপরীতধর্মী, মানে একটা প্লাস আর একটা মাইনাস বিন্দু আধান। আচ্ছা আজকে আমি যা বলছি সবই কিন্তু বিন্দু আধানের জন্য, মনে রাখতে হবে কুলম্বস ল ইজ ভ্যালিড অনলি ফর পয়েন্ট চার্জ। কুলম্বস ল শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য ভ্যালিড, কিন্তু অন্য কোনো লয়ের জন্য বা অন্য কোনো ক্ষেত্রের জন্য ভ্যালিড নয়। তাই আজকে যা যা বলছি বা এই ভিডিওতে যা যা বলছি সবই কুলম্বস ল, সবই পয়েন্ট চার্জের জন্য। এরপরে আমি ধীরে ধীরে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, তারপরে অনেক রিং ফিল্ড থিওরি এগুলোতে আসবো। তাই যদি দুটি সমমানের বিপরীতধর্মী বিন্দু আধান পরস্পর থেকে ন্যূনতম 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, পরস্পর থেকে ন্যূনতম 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে যদি তাদের উপর এক ডাইন বল প্রযুক্ত হয়, তাহলে দুটি সমমানের বিপরীতধর্মী বিন্দু আধান পরস্পর থেকে ন্যূনতম 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে যদি তাদের উপর এক ডাইন পরিমাণ বল প্রযুক্ত হয়, তবে সেই সংস্থাটির আধানকে এক ইএসইউ বা এক স্ট্যাট কুলম্ব চার্জ বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, হাতের লেখা তো একদম মা বোন এক হয়ে গেছে। তাহলে যদি দুটি সমমানের বিপরীতধর্মী বিন্দু আধান পরস্পর থেকে ন্যূনতম 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে, সেটা এখান থেকে হয়ে যাচ্ছে সমমানের বিপরীতধর্মী বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে যদি তাদের উপর এক ডাইন বল প্রযুক্ত হয়, তবে সেই সংস্থাটির আধানকেই বলা হয় এক ইএসইউ বা এক স্ট্যাট কুলম্ব চার্জ। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। এরপরে চলে আসছি আমি এসআই ফর্মে। সিজিএস গেল, এবার এসআই ফর্ম। এসআইটাই বেশি ইম্পর্টেন্ট, এসআইটাই পরীক্ষায় কিন্তু বেশি আসে। তাহলে এবার করবো হচ্ছে এসআই ফর্ম। তাহলে এসআইতে কুলম্ব সূত্রের গাণিতিক ফর্ম কী ছিল? F ইজ টু 1/4 পাই এপসাইলন নট, একবারে বায়ুতেই করছি, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r²। একবারে যদি বায়ুতে দেখি, বায়ুতে অথবা শূন্য মাধ্যমে। আচ্ছা এখানে এই কথাটা বলতে ভুলে গেছি, এখানে বলতে হবে এটা যে বায়ুতে অথবা শূন্য মাধ্যমে, বায়ুতে অথবা শূন্য মাধ্যমে, এই কথাটা বলতে হবে। তাহলে এখানে বায়ুতে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r²। তার মানে আবারও একই জিনিস করব, যে যদি আবারও একই জিনিস করতে হবে, যদি F সমান সমান 9 × 10⁹ নিউটন হয়, এখানে কিন্তু 1 ধরলে হবে না, এখানে 9 × 10⁹ নিউটন দিতে হবে। তাদের মধ্যে দূরত্ব যদি 1 মিটার হয়, আর আবারও যদি Q1 = Q2 = আমি
কিউ ধরে নিই, Q1 ইজ ইকুয়ালস টু Q2 ইজ ইকুয়ালস টু যদি কিউ ধরে নিই, তাহলে কুলম্বের সূত্রে গাণিতিক রূপ কী বলছে, F ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। এফের জায়গায় বসিয়ে দিচ্ছি 9 ইন্টু 10⁹, 1/4πε0 এর জায়গায় বসিয়ে দিচ্ছি 9 ইন্টু 10⁹, Q1 Q2 এর জায়গায় বসিয়ে দিচ্ছি Q স্কোয়ার, আর এর জায়গায় বসিয়ে দিচ্ছি 1 স্কোয়ার। 9 ইন্টু 10⁹, দুই জায়গা থেকেই কেটে গেল, তাহলে আবারও কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু আসছে 1, দেয়ারফর কিউ ইজ ইকুয়ালস টু এগেইন +-1। তার মানে একই ডেফিনেশন হবে, একটু চেঞ্জ হবে। চেঞ্জটা কোথায় হবে না, বায়ুতে অথবা শূন্য মাধ্যমে যদি দুটি সমমানের বিপরীতধর্মী বিন্দু আধান পরস্পর থেকে ন্যূনতম 1 মিটার দূরত্বে অবস্থিত হয়, পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে যদি তাদের ওপর 1 ডাইনার থাকবে না, সেখানে হবে 9 ইন্টু 10⁹ নিউটন বল প্রযুক্ত হয়। তবে সেই পরিমাণ আধানকে ওই সংস্থাটার বলা হয় 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব চার্জ বলা হয়। তবে সেই পরিমাণ বলকে ওই আধান দুটোর ক্ষেত্রে 1 কুলম্ব চার্জ বলা হয়। তাহলে বায়ুতে বা শূন্য মাধ্যমে, অবশ্যই বায়ুতেই করছি, সবই বললাম তো বায়ুতেই করা হবে, কারণ আমরা জেনারেল কেস ধরেই করব। বায়ুতে বা শূন্য মাধ্যমে দুটি সমমানের বিন্দু আধান, বায়ুতে বা শূন্য মাধ্যমে দুটো সমমানের কিন্তু বিপরীতধর্মী বিন্দু আধান যদি পরস্পর থেকে মিনিমাম 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয় এবং তাদের উপর যদি 9 ইন্টু 10⁹ নিউটন এই পরিমাণ বল প্রযুক্ত হয়, তবে সেই সংস্থাটার যে চার্জটা, সেই চার্জটাকে বলা হয় 1 কুলম্ব। তোমরা এভাবে বুঝে বুঝে মুখস্থ করবে, কেউ অন্ধের মতো মুখস্থ করবে না, জীবনেও পারবে না, বরং এভাবে আমি যেভাবে বোঝালাম সেভাবে বুঝে নিয়ে যদি সংখ্যাটা লিখতে পারো তাহলে খুব ভালো হয়। চলো ফাইনাল একটা জিনিস বলে আজকে ভিডিও শেষ করছি। তোমরা ভালো করে ভিডিওটা বাড়িতে দেখবে, দেখে যদি কোনো অসুবিধা হয়, হতেই পারে, রাতে ফোন করে আমাকে জানাবে যে কি কোন কোন জায়গায় অসুবিধা হলো। লাস্ট হচ্ছে ইএসইউ ও কুলম্বের মধ্যে সম্পর্ক। এটা বোধহয় আগের দিনও বলেছিলাম, ঠিক মনে নেই, যদি নাও বলে থাকি আরেকবার বলে দিচ্ছি। ইএসইউ এবং কুলম্বের মধ্যে সম্পর্ক সেটা কত হয় না, 1 কুলম্ব সমান সমান হয় 3 ইন্টু 10⁹ ইএসইউ। এটা অঙ্ক করার ক্ষেত্রে অনেক সময় কনভার্সনের ক্ষেত্রে কাজে লাগে। 1 কুলম্ব সমান সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ। এটাই হচ্ছে কুলম্ব আর ইএসইউ এর মধ্যে সম্পর্ক। আজকের ভিডিওতে এইটুকুনি, ভালো করে এটা বাড়িতে পড়ো। নেক্সট লেকচারে আমরা দেখব যে কুলম্বস ল, যেটা কিনা শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য ভ্যালিড হলো, পরের দিনকে দেখাবো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জের জন্য কী কী ক্ষেত্র হতে পারে, কী কী কেস হতে পারে, এবং সেই কেসে কিভাবে তার ফোর্স বার করতে হয়। আর ফাইনালি ইলেকট্রিক ফিল্ড শুরু করব। এটা তো ইলেকট্রিক ফিল্ডের জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম, কুলম্বস ল হচ্ছে তার ইন্ট্রোডাকশন। নেক্সট দিনকে ফাইনালি ইলেকট্রিক ফিল্ড শুরু করব। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলে, তার কী কী কেস রয়েছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স কী জিনিস, কোন কোন প্রোডাক্টে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কেমন হয়, আর যদি সময় পাই তো ইলেকট্রিক ডাইপোলটা শুরু করব।